আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি নৃশংসতায় মৃত্যুর মিছিলে আরও 81 ফিলিস্তিনি। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় চাষ অযোগ্য 95% কৃষি জমি। এরপর রয়েছে নিষেধাজ্ঞা ভেঙে আল আকসায় ঢুকে পড়ল ইসরায়েলিরা, ফিলিস্তিনিদের মারধর। সর্বশেষ থাকছে গাজায় বর্বরতা, আন্তর্জাতিক মিত্র হারাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি নৃশংসতায় মৃত্যুর মিছিলে আরও 81 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল সোমবার সেই মিছিলে যোগ দিল আরও 81 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 53 জনই গাজা সিটির বাসিন্দা। আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গত রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত চালানো ইসরায়েলে এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রোববার রাতভর ইসরায়েলের চালানো হামলায় বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনের আশ্রয় নেওয়া বিভিন্ন স্থাপনা। তবে ইসরায়েলের দাবি, হামাস এবং ইসলামিক জিহাদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার লক্ষ্য হামলা চালিয়েছে তারা। বেসামরিক হতাহতের জন্য ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করছে। তাদের ভাষ্য, গাজার নিজস্ব মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। উপত্যকাটিতে বেসামরিক হতাহতের দায় ইসরায়েলের নয়, বরং হামাসেরই। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত 48 ঘন্টায় গাজা জুড়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় 200 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিস গত রোববার সামাজিক মাধ্যমে ফাহমি আল জারজাবি স্কুলে ইসরায়েলি হামলায় একটি ভিডিও শেয়ার করছেন, যাতে দেখা যায় ইসরায়েলি হামলায় স্কুলটিতে আগুন ধরে যাওয়ার পর ওই আগুনে জীবিত অবস্থায় পুড়ে যায় এক শিশু। ভিডিওটি সামাজিক মাধ্যমে 4,70,000 বার দেখা হয়েছে। ওই ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, এই আগুনের চিত্র আমি আর দেখতে পারছি না। যতবার দেখার চেষ্টা করছি আমার মাথা ঘোরাচ্ছে, পেট গুলিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিরা যেন আমাদের মাফ করে। মঙ্গলবার উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল কারামা এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ। ওই হামলায় এখন পর্যন্ত এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে, তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে। এছাড়া মধ্য গাজার জয়তুন ও আজ জাওয়াজা শহরে 2 জন নিহতের তথ্য পাওয়া গেছে। প্রায় 20 মাস ধরে চলা এই হত্যাযজ্ঞে গাজায় নিহত হয়েছে 53,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলায় চাষ অযোগ্য 95% কৃষি জমি। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার 95% জমি চাষাবাদের উপযোগী নয়। মূলত ইসরায়েলের নির্বাচার হামলার কারণেই এমনটা হয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং স্যাটেলাইট সেন্টারের নতুন ভূস্থানিক মূল্যায়ন অনুযায়ী গাজা উপত্যকায় 5%-এর কম আবাদি জমি এখন চাষ উপযোগী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল সোমবার এফএও পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে ইসরায়েলের গাজায় যুদ্ধের কারণে কৃষি অবকাঠামো ধ্বংস হওয়ায় খাদ্য উৎপাদন ক্ষমতা আরও খারাপ হচ্ছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। যৌথ মূল্যায়নে দেখা গেছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার মোট আবাদি জমির 80% বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 77.8% জমি কৃষকদের জন্য এখন অগম্য, অর্থাৎ এসব জমিতে আর কৃষকেরা যেতেই পারছে না। মাত্র 688 হেক্টর বা 1700 একর বা মাত্র 4.6% আবাদি জমি চাষের জন্য অবশিষ্ট আছে। গাজার গ্রিনহাউস ও পানির উৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি হামলায়। অঞ্চলটির 71.2% গ্রিনহাউস এবং 82.8% কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এফএও এর ডেপুটি ডিরেক্টর জেনারেল বেসডল বলেছেন, এই ধ্বংসযজ্ঞ শুধু অবকাঠামো হারানোর বিষয় নয়, এটি গাজার কৃষি খাদ্য ব্যবস্থা ও জীবনরেখার সম্পূর্ণ পতন। তিনি আরও বলেন, যা একসময় লাখ লাখ মানুষের খাদ্য, আয় ও স্থিতিশীলতা দিত, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবাদি জমি, গ্রিনহাউস ও কূপ ধ্বংস হওয়ায় স্থানীয় খাদ্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। পুনর্গঠনের জন্য ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে এবং জীবিকা ও আশা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি লাগবে। এই ফলাফল ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বিশ্লেষণের পর প্রকাশিত হলো। চলতি মাসের শুরুতে প্রকাশিত ওই বিশ্লেষণে সতর্ক করা হয়েছিল যে 19 মাসের যুদ্ধ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তার উপর কঠোর নিষেধাজ্ঞার পর গাজায় পুরো জনসংখ্যা মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গত সপ্তাহে ইসরায়েল গাজার ন্যূনতম সাহায্য সরবরাহ করার ঘোষণা দিলেও মানবিক সংস্থাগুলো সতর্ক করছে যে সামান্য সরবরাহ গাজার ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি নিহত হচ্ছে।
নিষেধাজ্ঞা ভেঙে আল আকসায় ঢুকে পড়ল ইসরায়েলিরা, ফিলিস্তিনিদের মারধর। আবারও নিষেধাজ্ঞা ভেঙে আল আকসা মসজিদের কম্পাউন্ডে প্রবেশ করল ইসরায়েলিরা। গতকাল সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম দিবসের মিছিল চলাকালীন উগ্রবাদী ইহুদিরা এই কাণ্ড করেছে। উল্লেখ্য, 1967 সালে 6 দিনের যুদ্ধের পর জেরুজালেম নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে যাওয়ার দিনকে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করে কট্টরপন্থী ইহুদিরা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে আল আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে কমপক্ষে 2000 ইসরায়েলি। এর মধ্যে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গভিরও। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই মসজিদে উপস্থিত হয়ে সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ওই ভিডিওতে তার সঙ্গে ইসরায়েলি পার্লামেন্টের সদস্য ইজ্জাক ক্রুজার এবং নেগেব ও গ্যালিলি অঞ্চলের মন্ত্রী ইজ্জাক ভাসেরলভকেও দেখা যায়। ভিডিওতে বেন গভির বলেন, প্রার্থনা করছি যে এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি। পাশাপাশি হামাসের হাতে জিম্মি সবাইকে ইসরায়েলি ভূখণ্ডে ফেরত আনা এবং সিন বেতের নতুন প্রধানের সফলতা চেয়েছি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পুরাতন জেরুজালেমের মুসলিম কোয়ার্টার্সের পাশ দিয়ে জেরুজালেম মার্চ নামে শোভাযাত্রা করে ইসরায়েলিরা। এ সময় তারা আরব নিপাত যাক, তোদের বসতি জ্বলুক এ ধরনের স্লোগান দেয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই জেরুজালেম ও পশ্চিম তীরে বসবাসকারী দখলদার ইসরায়েলি। আন্তর্জাতিক আইনের অধীনে তারা এই অঞ্চলের অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত। আগেও পুলিশ নিরাপত্তা আল আকসা কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেছে বেন গভির। বেন গভিরের এই ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে বিভিন্ন মহল। 1967 সালে যুদ্ধের পর ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখল করলেও আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল ঘোষণা দেয় ইসলাম ধর্মীয় স্থানগুলোর প্রশাসন মুসলিম কর্তৃপক্ষের অধীনেই থাকবে, যদিও নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। এই ব্যবস্থাকে বলা হয় স্থিতি অবস্থার নীতি। এর আওতায় আল আকসা চত্বরে শুধু মুসলিমদেরই প্রার্থনার অনুমতি আছে, সেখানে অমুসলিমদের প্রবেশের সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ। গাজার বর্বরতা, আন্তর্জাতিক মিত্র হারাচ্ছে ইসরায়েল। ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালিয়ে যাওয়ায় ও জরুরি মানবিক সহায়তা বন্ধ করায় আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘনিষ্ঠ মিত্র প্রকাশ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার পক্ষে নেতানিয়াহুর অভূতপূর্ব আন্তর্জাতিক বৈধতা ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থন কমতে এখন থেকে কূটনৈতিক সুনামিতে পরিণত হয়েছে। মার্চ মাসে যুদ্ধবিরতির বাতিল এবং গাজায় খাদ্য, পানি ও ঔষধের সমস্ত সরবরাহ বন্ধ করার পর গত 2 মাসে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিম বিশ্বের বাকি বন্ধুদের হারিয়েছেন। এ মাসের শুরুতে জিম্মিদের মুক্ত করতে এবং যুদ্ধ শেষ করার চুক্তি গ্রহণ না করে গাজা পুনরায় দখল ও ধ্বংস করার জন্য অভিযান শুরু করলে চাপ তীব্রতরভাবে বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে এবং সাহায্য পাঠানোর অনুমতি দিতে ইঙ্গিত দিয়েছে, যদিও ট্রাম্প তার উদ্বেগের বেশিরভাগ সময় ব্যক্তিগত পর্যায়ে রেখেছেন। তবে অনেক নেতাই প্রকাশ্যে কথা বলেছেন। গত 19 মে একটি যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, নেতানিয়াহু সরকার এই জঘন্য কাজগুলো চালিয়ে গেলে আমরা তা মেনে নেব না। ইসরায়েল যদি নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সহায়তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তবে আমরা এই প্রক্রিয়ার আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেব। এই সিদ্ধান্তের বিপরীতে নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক ভিডিও বিবৃতিতে এই 3 জনকে হামাসের হয়ে কাজ করার অভিযোগ করেছেন। তিনি বলেন, তারা চায় ইসরায়েল পিছু হটুক এবং মেনে নিক যে হামাস গণহত্যাকারীদের সেনাবাহিনীতে বেঁচে থাকবে, পুনর্গঠিত হবে এবং 7 অক্টোবর গণহত্যা বারবার ঘটাবে, কারণ হামাস সেটাই করার শপথ নিয়েছে। নেতানিয়াহু তার ভিডিওতে বলেন, আমি প্রেসিডেন্ট মাখো, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাকে ধন্যবাদ জানায়, তখন আপনি ন্যায়ের ভুল দিকে, আপনি মানবতার ভুল দিকে এবং আপনি ইতিহাসের ভুল দিকে।